মানুষ অনেক সময় জেনে শুনে এমন কাজ করে বসে যার ক্ষতি সবচেয়ে বেশি হয় নিজের আপন মানুষগুলোর। সেই ক্ষতি একদিনে বোঝা যায় না, ধীরে ধীরে সেটা পরিণত হয় এমন এক অভিশাপে যার মাসুল মানুষকে দিতে হয় সারা জীবন। আজ আমরা দেখতে চলেছি এমনই এক ভয়ঙ্কর ইন্দোনেশিয়ান হরর গল্প। এই সিনেমার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এখানে আপনি একসাথে একটা গল্পের ভেতরে দুইটা গল্প দেখতে পারবেন। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে চলতে থাকে অদৃশ্য এক অন্ধকার খেলা। এই গল্পে কালো জাদু শুধু ভয় দেখানোর উপাদান নয়, এটা মানুষের সম্পর্ক ভেঙে দেয়, মানুষকে চিরতরে ধ্বংস করে দেয়, ভালোবাসাকে বিষে পরিণত করে, আর ধীরে ধীরে মানুষের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এখানে দেখা যায় একজন মানুষের লোভ কিংবা প্রতিশোধের ইচ্ছা কিভাবে অন্য আরেকজনের জীবন নরকে পরিণত করতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই কালো জাদুর প্রভাব শুধু একজনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এর ছায়া পড়ে পরিবারে, ভবিষ্যতে, এমনকি সেসব মানুষের ওপর যারা এই অন্ধকারের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত ছিল। এই মুভি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় মানুষ যখন মানুষের ক্ষতি করতে শয়তানের পথ বেছে নেয় তখন সেই শয়তান একদিন তার নিজের দিকেই ফিরে আসে। তখন আর রক্ষা থাকে না, না এই দুনিয়ায় না পরের দুনিয়ায়। তাহলে চলুন বেশি কথা না বলে আজকের এই গল্পটা শুরু করা যায়। তো গল্পের শুরুতেই আমরা কাঞ্জিরা সুমিরা নামের একটা কাপলকে দেখতে পাই। সুমিরা প্রেগনেন্ট, যে কোনো মুহূর্তে তার ডেলিভারি হতে পারে, যার জন্য সে প্রতিটা মুহূর্তে সময় গুনছে। হঠাৎ করে স্বাভাবিক সুস্থতার মাঝে সুমিরার লিভার পেন হতে শুরু করে, আর এত পরিমাণ ব্যথা দেখে সবাই বুঝতে পারে আজই হয়তো সুমিরার ডেলিভারি হবে। সুমিরার এমন অসুস্থতার খবর পেয়ে কাঞ্জিরা আশেপাশের মানুষদের খবর দিলে তারা সুমিরার পাশে থাকার জন্য বাড়িতে চলে আসে। কাঞ্জিরা তার বাড়িতে সুমিরার জন্য নরম বিছানাপত্র সবকিছু ভালো করে রেডি করে রাখে, যাতে সুমিরা অসুস্থ অবস্থায় একটু শান্তিতে থাকতে পারে। তো কিছুক্ষণ পর কাঞ্জিরার মা গ্রামের এক ধরনী মহিলাকে ডেলিভারি করানোর জন্য ডেকে নিয়ে আসে। গ্রামের মানুষ সাধারণত প্রথমে আগে এমন ধরনীকে ডেকে নিয়ে আসতো। ধরনী হলো গ্রামে যারা বাচ্চা ডেলিভারি করে। এদিকে আজ এই রাতে হঠাৎ করে কাঞ্জিরা দুজন বন্ধু তার সঙ্গে দেখা করতে আসে। সুমিরার এমন পরিস্থিতিতে কাঞ্জিরা তার বন্ধুদের দেখে বেশ বিরক্ত বোধ করে, তবুও সে সৌজন্যতা দেখানোর জন্য বন্ধুদেরকে ভেতরে নিয়ে আসে। আর এখানে আমরা জানতে পারি কাঞ্জিরা সুমিরার এখনো বিয়ে হয়নি। তারা একসঙ্গে রিলেশনে থাকার সময় সুমিরা প্রেগনেন্ট হয়ে গিয়েছে। তবে তাদের বাড়িতে অবশ্য বিয়ের কথা বলা হয়েছে। তবে বিয়ে ঠিক হওয়ার কিছুদিনের ভেতর সুমিরার বাবা মারা যাওয়ায় তাদের বিয়েটা এখনো হয়নি। তবে সে সুমিরার বিয়ের কথা সবাইকে বলে দেয়। এই ঘটনার জন্য গ্রামের পাড়া প্রতিবেশীরা সুমিরাদের একঘরে করে দেয়। তো যাই হোক, কাঞ্জিরার বন্ধু বান্ধবরা তাকে ভালো একটা চাকরি খুঁজে চাকরি করতে বলে, কারণ আর অল্প কিছুদিনের ভেতর তাদের পরিবারের নতুন সদস্য আসবে। তাদের খরচ দিনকে দিন বাড়তেই থাকবে। যেহেতু তাদের ভবিষ্যতে অনেক টাকা প্রয়োজন হবে, তাই আগে থেকে সেটার ব্যবস্থা করতে হবে। তখন দেখা যায় কাঞ্জিরা তার বন্ধুদের কোনো কথার পাত্তা দেয় না, কারণ সে এখনো তার লাইফকে নিয়ে সিরিয়াস না। তাই সে চাকরিতে মনোযোগ দেয় না, বরং তার বন্ধুরা তাকে কাজের কথা বললে সে নিজের ফোনে গেম খেলায় ব্যস্ত হয়ে যায়। তবে কাঞ্জিরার এমন উদাসীনতা দেখে তার বন্ধুরা অনেক কষ্ট পায়, তাই তারা সেখানে আর বেশিক্ষণ থাকে না। তারা আবারও কাঞ্জিরার বাড়ি থেকে বেরিয়ে যায়। মূলত কাঞ্জিরার বন্ধু বান্ধবরা তাকে কোনো প্রকার কোনো খবর না দিয়ে হঠাৎ করে দেখতে আসায় কাঞ্জিরা তাদের উপর বেশ রেগে যায়, যার কারণে সে তার বন্ধুদের কথাই তেমন একটা গুরুত্ব দিচ্ছিল না। তো পরদিন সকাল হলে দেখা যায় সুমিরা কাল রাতের থেকে এখন সুস্থ আছে, তার ব্যথা একটু কমে গিয়েছে। সকালবেলায় জঙ্গলের ভেতর থেকে অনেকগুলো পশু পাখি জোরে জোরে চিৎকার চেঁচামেচি শুনে কাল রাতে যে ধরনী সুমিরাকে ডেলিভারি করার জন্য এসেছিল সে বাইরে বেরিয়ে যায়। মূলত সুমিরাদের বাড়ি ছিল জঙ্গলের ভেতরের দিকে। এদিকে ওই ধরনীকে দেখা যায় সে জঙ্গলের ভেতর কাউকে ইশারা করে কোনো একটা কিছু বোঝায়। তাকে দেখে মনে হচ্ছিল সে কোনো কিছু হ্যাঁ বলে সম্মতি দিচ্ছে। এই সময়ের জন্য যেন সে অনেকদিন ধরে অপেক্ষা করে আছে। এখানে সে থেমে থাকে না, দ্রুত করে বাড়িতে এসে এক গ্লাস পানি নিয়ে সে পানিতে কিছু তন্ত্রমন্ত্র পরে ফু দেয় এবং সেই পানিটা দ্রুত করে সুমিরাকে খাইয়ে দেয়। আর এই পানি খাওয়ার পর থেকেই সুমিরার আবারও ব্যথা শুরু হয়ে যায়। সে কোনো মতেই আর ব্যথা সহ্য করতে পারছিল না। সে যন্ত্রণায় ছটপট করতে লাগলে ধরনী তার গায়ে কালো একটা কাপড় দিয়ে সম্পূর্ণ গা ঢেকে দেয় এবং তাকে বারবার ধৈর্য ধরার কথা বলে, আর বলে এই সময় একটু ব্যথা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এসব কোনো কিছুতেই সুমিরাকে সামলাতে পারছিল না,
যার কারণে তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হয়। সুমিরার মা কাঞ্জিরাকে দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে বলে আর বলে সুমিরার অবস্থা ভালো না, তাকে নিয়ে এই অবস্থায় আর বেশিক্ষণ বসে থাকা যাবে না, অ্যাম্বুলেন্স আনলে যাতে তাকে ভালোভাবে হসপিটালে নিয়ে যাওয়া যায়। তো কিছুক্ষণ পর কাঞ্জিরা কোথা থেকে একটা ছোট ভ্যান গাড়ি নিয়ে আসে, যে গাড়িটা শুধুমাত্র 2 জন যেতে পারবে। কাঞ্জিরা টাকার অভাবে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারেনি, যার কারণে কাঞ্জিরা সুমিরাকে এই গাড়িতে করে হসপিটালে নিয়ে যায় আর বাকি সবাই আলাদা হয়ে হসপিটালের দিকে যেতে থাকে, কারণ এছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। তো যাই হোক, কিছুটা রাস্তা আসতেই কয়েকজন ট্রাফিক পুলিশ কাঞ্জিরার গাড়িটাকে আটকে দেয় আর বলে এদিকে রাস্তা ভালো না, রাস্তার কাজ চলছে, এই রাস্তা ঘুরে অন্য রাস্তা দিয়ে যান। কাঞ্জিরা তাদেরকে বোঝানোর চেষ্টা করে তার ওয়াইফের খুব সিরিয়াস অবস্থা, তাকে যত দ্রুত সম্ভব হসপিটালে নিতে হবে, নয়তো তাকে বাঁচানো যাবে না। কিন্তু এতে বিশেষ কোনো লাভ হয় না, কারণ তারা এই রাস্তা দিয়ে যেতে দিলেও কাঞ্জিরাদের অনেক ভোগান্তি হবে। তাই একটা পর্যায়ে বাধ্য হয়ে কাঞ্জিরা রাস্তা বদল করে অনেকটা রাস্তা ঘুরে হসপিটালে যাওয়ার জন্য আবারও তার গাড়ি ঘুরিয়ে নেয়। এই রাস্তা দিয়ে আসার সময় কাঞ্জিরা রাস্তার মাঝখানে দেখতে পায় একটা গাড়ির নিচে হয়তো কিছু একটা চাপা পড়েছে। সে দ্রুত গাড়ি থেকে নেমে দেখতে গেলেই সেখানে আর কোনো কিছুই দেখতে পায় না। সে চারপাশটা খুব ভালোভাবে খুঁজে দেখে, কিন্তু তবুও সে কোনো কিছু দেখতে পায় না, যার কারণে সে আবারও গাড়িতে ফিরে আসে। তো তখন দেখা যায় সাদা কাপড় পরে একটা ভয়ঙ্কর আত্মা সুমিরার সঙ্গে বসে আছে। সে বারবার করে সুমিরার পেটে হাত বুলিয়ে দিচ্ছিল। সে দেখতে খুবই বিভৎস ছিল, তবে আশ্চর্যজনক ব্যাপার, এই আত্মাটাকে কোনো মানুষই দেখতে পারছিল না। এ থেকে বোঝাই যাচ্ছিল ওই ধরনী নিশ্চয়ই এমন কোনো তন্ত্রমন্ত্র করে আত্মাটাকে এখানে ডেকে এনেছে, আর গাড়ির নিচে কোনো কিছু অ্যাক্সিডেন্ট হওয়া তার একটা ফাঁদ। হয়তো ধরনী মহিলা কোনো রিচুয়াল করছে। এদিকে হসপিটালে আসার সময় ব্যথার যন্ত্রণায় সুমিরার চোখটা লেগে আসলে সে তখন ঘুমের ঘরে স্বপ্ন দেখে তার বাচ্চা ডেলিভারি হয়ে গিয়েছে, কিন্তু তার পেট থেকে কোনো বাচ্চা বের হয়নি, তবে তার প্রচুর পরিমাণে ব্লিডিং হতে থাকে। এমন ভয়ঙ্কর সব স্বপ্ন দেখে হঠাৎ করে সুমিরার ঘুম ভেঙে যায়। সুমিরা নিজেকে সামলে নিতে থাকে, আর তখন তাদের গাড়িটা হসপিটালের সামনে আসলে কাঞ্জিরা সুমিরাকে দ্রুত করে হসপিটালের ভেতরে নিয়ে আসে। ভেতরে আসলে তারা দেখতে পায় এখানে সব পেশেন্টরাই কালো পোশাক পরা ছিল। এটি একটু আশ্চর্যজনক থাকলেও কাঞ্জিরা বিষয়টাকে পাত্তা না দিয়ে তার ওয়াইফকে দ্রুত অ্যাডমিট করার বিষয়ে কথা বলতে চায়। তখন সেখানে তাদেরকে হেল্প করার জন্য একজন সুন্দরী নার্স এসে হাজির হয়। কাঞ্জিরা তখন সুমিরার বিষয়ে নার্সকে সবকিছু খুলে বলে। সে দ্রুত সুমিরাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। সেই সাথে নার্স অদ্ভুত সব অঙ্গভঙ্গি করে কাঞ্জিরাকে সিডুস করার চেষ্টা করে। তখন সেখানে আরো 3 জন নার্স আর ডক্টর আসলে কাঞ্জিরা হসপিটালের বাকি সব ফর্মালিটি পূরণ করতে যায়। সুমিরাকে অপারেশন থিয়েটারে নিলে কাঞ্জিরা বাড়িতে ফোন করে হসপিটালের আপডেট দিতে চায়। সে ফোন করলে দেখতে পায় হসপিটালের ভেতর কোনো নেটওয়ার্ক পাচ্ছে না। সে হসপিটালের একটা ছবি উঠিয়ে পাঠিয়ে দিতে চায়। তখন কাঞ্জিরা এক অদ্ভুত রকম ঘটনার সম্মুখীন হয়। যতবার সে ফোন দিয়ে এই হসপিটালে ছবি তুলছিল সে ততবারই দেখতে পায় ছবিটাতে কোনো কিছুই দেখা যাচ্ছে না, পুরো স্ক্রিনটা কালো হয়ে আছে। এমন কেন হচ্ছে কাঞ্জিরা কোনো কিছুই বুঝতে পারে না, যার কারণে সে আর কোনো উপায় না পেয়ে হসপিটালের বাইরে এসে নেটওয়ার্ক সিগন্যাল খুঁজতে থাকে, যাতে করে অন্তত ফোন করে তার ফ্যামিলির সবাইকে সুমিরা নিউজটা দিতে পারে। তখন হসপিটালের পাশ দিয়ে একটা লোক কাজে যাচ্ছিল। সে এইভাবে কাঞ্জিরাকে হাঁটাহাঁটি করতে দেখে বেশ অবাক হয়ে যায়। সে কাঞ্জিরার কাছে এসে জিজ্ঞেস করে, আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? কাঞ্জিরা তাকে বলে, হসপিটালের ভেতরে নেটওয়ার্ক পাচ্ছে না, তাই আমি আমার বাসায় কথা বলার জন্য বাইরে এসেছি। এ কথা শুনে লোকটা বেশ ঘাবড়ে যায় আর ভয়ে ভয়ে কাঞ্জিরাকে বলে, আপনি কি হসপিটালের ভেতরে গিয়েছিলেন? লোকটা আর এমন অদ্ভুত কথা শুনে কাঞ্জিরা তার কোনো কথার উত্তরই দিতে চায় না, কারণ সে এখন অনেক টেনশনে আছে। তাকে যে করেই হোক বাড়িতে কল করতে হবে, যাতে তারাও এখানে আসতে পারে। তাই কাঞ্জিরা লোকটার উপরে চিৎকার চেঁচামেচি করে এখান থেকে চলে যেতে বলে। অন্যদিকে অপারেশন থিয়েটারের ভেতর আমরা দেখতে পাই ডক্টর আর নার্স সুমিরার দিকে অদ্ভুতভাবে দেখতে থাকে। এটা দেখে সুমিরা ভয় পাচ্ছিল। শুধু তাই নয়, নার্সগুলো সামিরার পেটে জোরে জোরে চাপতে থাকে, যাতে সুমিরা আরো বেশি ব্যথা পায় আর ব্যথার যন্ত্রণায় ছটফট করে। তখন সুমিরাকে নার্সগুলো আরো আশ্চর্যজনক কথা বলে। তারা সুমিরাকে বলে, তোমার এই ফুটফুটে বাচ্চাটাকে আমাদের দিয়ে দাও, তাহলে তোমাকে আমরা এখান থেকে যেতে দেব। আর যদি তুমি আমাদেরকে বাচ্চাটা না দাও তাহলে তোমাকে জানে শেষ করে ফেলবো। যে করেই হোক তোমার বাচ্চাটা আমার চাই। কিন্তু সুমিরা সে কথা রাজি হয় না। এদিকে কাঞ্জিরা ধীরে ধীরে আবার হসপিটালের ভেতরে আসে
তখন সে লক্ষ্য করে হসপিটালে ঢোকার পর তারা যতগুলো লোককে যেভাবে সেখানে দেখেছিল তারা সবাই ঠিক সেইভাবে এখনো দাঁড়িয়ে আছে। এমনকি তারা এই গণ্ডি ছেড়ে কেউই বেরোতে পারছিল না। অর্থাৎ এখানে যারা হাঁটাহাঁটি করছিল তারা একই জায়গায় বারবার হাঁটাহাঁটি করে, একই জায়গায় ফিরে আসছিল। কেউ কেউ উল্টো হাঁটছিল। সবাইকে দেখে মনে হচ্ছিল তারা যেন কোনো মায়াজালে আবদ্ধ আছে। এসব কিছু দেখেও সে দ্রুত রিসেপশনে ছুটে যায় আর সেখানে থাকা একজন লোককে বলে, দ্রুত আমার ফাইলগুলো প্রসেস করুন, আমার ওয়াইফ খুবই অসুস্থ। কিন্তু রিসেপশনে তার কথার পাত্তা না দিলে কাঞ্জিরা খুব রেগে যায় এবং সে চিৎকার করে উঠলে সেখানে থাকা লোকটি তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। সেই সাথে এখানে বসে থাকা সমস্ত পেশেন্ট লোকজন সবাই কাঞ্জিরার দিকে তাকিয়ে থাকে এবং সবাই যার যার জায়গা থেকে উঠে দাঁড়িয়ে কাঞ্জিরার দিকে এগিয়ে আসে। এটা দেখে কাঞ্জিরা পুরোপুরি অবাক হয়ে যায় আর সেই নিশ্চুপ হয়ে যায়। মনে মনে ভাবতে থাকে সে এমন কি করেছে যার কারণে সবাই তার সঙ্গে এমন অদ্ভুত আচরণ করছে। এরপর মুহূর্তের ভেতর কাঞ্জিরা দেখতে পায় তার আশেপাশে আর কেউ নেই। হসপিটালটা পুরো মানবশূন্য হয়ে পড়েছে। যত লোক এই হসপিটালে ছিল এখন কেউই কোথাও নেই। হঠাৎ করে এমন পরিস্থিতি দেখে কাঞ্জিরা অনেক ঘাবড়ে যায়। সে মুহূর্তে কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। হসপিটালটাকে এবার সে ভালোভাবে লক্ষ্য করলে চারপাশ ঘুরে দেখলে সে বুঝতে পারে এই হসপিটালটা বহু বছর ধরে বন্ধ পড়ে আছে। এমনকি হসপিটালের পরিবেশটা খুবই থমথমে, অনেক বেশি ভৌতিক হয়ে পড়েছিল। পরক্ষণেই কাঞ্জিরা সামনের দিকে দেখতে পায় একটা মহিলা তার সামনে দাঁড়িয়ে তাকিয়ে আছে। তবে মুহূর্তের ভেতর ওই মহিলাটা একটা ভয়ঙ্কর আত্মায় পরিণত হয়ে তার সামনে দিয়ে উড়ে চলে যায়। এসব কিছু চোখের সামনে দেখে কাঞ্জিরা ভয়ে কাঁপতে থাকে। তখন সে অপারেশন থিয়েটারের দিকে এগোতে থাকে, কারণ যে করেই হোক তার ওয়াইফকে তার বাঁচাতে হবে, কারণ এই হসপিটালে তার ওয়াইফও খুব বিপদে আছে। তারপর কাঞ্জিরা অপারেশন থিয়েটারের দরজা খুলে ভেতরে গেলে সে এক গহীন জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে। আশেপাশে সে তাকাতে থাকলে কোনো কিছুই দেখতে পায় না। চারপাশে বড় বড় গাছ আর স্যাঁতস্যাঁতে শ্যাওলা ছাড়া তার সামনে কোনো কিছুই ছিল না। সে এখন কিভাবে এখান থেকে বের হবে আর তার ওয়াইফকে কিভাবে খুঁজে পাবে সে সেটাই শুধু ভাবতে থাকে। এদিকে সামিরা ব্যথার যন্ত্রণায় অপারেশন থিয়েটারের দেয়াল ধরে একা দাঁড়িয়ে থাকে আর তখন তার প্রচুর পরিমাণে ব্লিডিং হতে থাকে, যেমনটা সে স্বপ্নে দেখেছিল। এরপর সে ধীরে ধীরে অপারেশন থিয়েটার থেকে বিপদ বুঝে বাইরে বের হতে থাকে। তখন হসপিটালে কাউকেই সে দেখতে পায় না। ঠিক সেই মুহূর্তে সে দেখে একজন বৃদ্ধ লোক তার দিকে এগিয়ে আসছে। এটা দেখে সুমিরা অনেক ভয় পেয়ে যায়, তাই সে এখান থেকে দৌড়ে বাইরে পালানোর চেষ্টা করে। তবে তার অবস্থা এতটাই খারাপ ছিল যে সে ভালোভাবে হাঁটতেও পারছিল না। তবু সে নিজেকে বাঁচানোর জন্য হসপিটাল থেকে বাইরে বেরোতে যায়। বাইরে বেরোলে সেও সেম তার হাজবেন্ডের মতো এক গভীর জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে। তবে সে কোনোভাবেই এই জঙ্গল পার হয়ে বাইরে যেতে পারছিল না। ঘুরে ফিরে সে ওই একই জায়গায় এসে পৌঁছাচ্ছিল। সেও এক অদ্ভুত মায়াজালে ফেসে গিয়েছিল। এখন সেই পরিস্থিতিতে কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। তখন সৌভাগ্যবশত তার সঙ্গে কাঞ্জিরার দেখা হয়ে যায়। কাঞ্জিরাকে দেখার সাথে সাথেই সুমিরা আর নিজেকে সামলে রাখতে পারে না, সে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। দ্রুত তখন কাঞ্জিরা এসে সুমিরাকে কোলে তুলে নিয়ে জঙ্গল থেকে পালানোর চেষ্টা করে। তখন তারা অদ্ভুত রকম একটা শব্দ শুনতে পায়। কেউ যেন তাদের পেছন থেকে বলে ওঠে, আমাদেরকে এই বাচ্চা দিয়ে দাও, তাহলে তোমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবে, নয়তো তোমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই বাচ্চা আমাদেরকে উৎসর্গ করা হয়েছে। এসব কথা শুনে কাঞ্জিরা ভয় পেলেও সে আর থেমে থাকে না। সে ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকে। তখন কাঞ্জিরা তার বাবার আত্মাকে তার সামনে দেখতে পায়। তার বাবার আত্মা তাদেরকে এই জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা দেখিয়ে দেয়। তখন কাঞ্জিরা সুমিরাকে কোলে নিয়ে দ্রুত জঙ্গলের ভেতর থেকে বাইরে বের হয়। তো যাই হোক, এই গোলকধাতা থেকে বাইরে বের হওয়ার সাথে সাথে রাস্তায় আসলেই তখনই কাঞ্জিরার ফ্যামিলিকে তারা দেখতে পায়। অর্থাৎ তারাও এতক্ষণ কাঞ্জিরাকে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজছিল, কিন্তু তাদেরকে কোথাও খুঁজে পাচ্ছিল না। তখন সামিরার জ্ঞান ফিরলে তার আবারও লিভার পেন হতে থাকে। পরিস্থিতি খারাপ দেখে তারা এই রাস্তার উপরেই ডেলিভারি করানোর সিদ্ধান্ত নেয়। তখন ডেলিভারি হলে দেখা যায় তার পেট থেকে কোনো বাচ্চা বের হয় না, শুধু ব্লিডিং হতে থাকে। ঠিক সুমিরা স্বপ্নে যেমন দেখেছিল তেমন। আর এইসব কিছু দেখে সুমিরার ফ্যামিলি সবাই অনেক কান্নাকাটি করতে থাকে। অর্থাৎ এ থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল আত্মারা বাচ্চাটাকে রেখে দিয়েছে।
কিন্তু কিছুক্ষণ পর সুমিরা অনেক ভেঙে পড়ে আর বারবার কান্নাকাটি করেই তার বাচ্চাকে দেখতে চায়। আর এইভাবেই সুমিরার আকুতি মিনতিতে এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। অর্থাৎ এই গল্প থেকে আমরা বুঝতে পারছিলাম ওই ধরনই এসব কিছু সত্যি করে করেছে। হয়তো কালো জাদুর প্রভাব খাটানোর জন্যই সে সুমিরার বাচ্চাটাকে তাদের কাছে বলে দিয়েছে। তো যাই হোক, এরপর আমরা দ্বিতীয় গল্প শুরু করব, যেখানে আমরা আরো একটা ভয়ঙ্কর গল্প দেখতে চলেছি। তো দ্বিতীয় গল্পের শুরুতে আমরা দেখতে পাই অনেকগুলো মানুষ মিলে মৃত্যু শয্যায় পড়ে থাকা শালুর জন্য কোরআন তেলাওয়াত করছে, যাতে করে সেই মৃত্যু শয্যায় কিছুটা কষ্ট কম পায়। মৃত্যুর সময় কোরআন তেলাওয়াত করলে মানুষের মৃত্যুর কষ্ট কমে যায়। শালু প্রায় 14 দিন ধরে মৃত্যু শয্যায় খুব অসুস্থ অবস্থায় পড়ে আছে। এত কষ্ট পাচ্ছে যেটা দেখে গ্রামবাসীরাও তাকে নিয়ে অনেক আফসোস করছে। তাছাড়া শালুর মেয়ে নূর তার মায়ের মৃত্যু শয্যায় এত কষ্ট সহ্য করতে পারছিল না। এর থেকে তার মা মারা গেলে হয়তো এত কষ্ট পেত না। এক পর্যায়ে নূর তার বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করে তার মার কষ্ট কমানোর জন্য কি করবে। সে কোনো কিছু বুঝতে পারছে না। তখন নূরের বাবা তাকে অবাক করে দিয়ে বলে এসব কিছু তার মায়ের জন্যই হচ্ছে, এটা তার কর্মফল। কারণ তার মা ইয়াং থাকতে নিজের সৌন্দর্য বাড়ানোর জন্য ভয়ঙ্কর আত্মাদের রিচুয়াল করত। আত্মারা তার সেই রিচুয়ালের জন্য তাকে অপরূপ সুন্দরী করে দিয়েছিল, যার কারণে তার এখন এতটা কষ্ট হচ্ছে। এই ব্ল্যাক ম্যাজিক করার ফলে শালুর মনের ইচ্ছা পূরণ হলেও সে মৃত্যু পর্যন্ত কষ্ট পাবে। তার কখনো মৃত্যু হবে না, এমনভাবেই চিরদিন মৃত্যু যন্ত্রণা পেয়ে যাবে। কিন্তু ওর কখনো মৃত্যু হবে না, কারণ আত্মাদের সঙ্গে ওর এমনটাই চুক্তি হয়েছিল। সে চির অমর আর যৌবন নিয়ে থাকবে। এ কথা শুনে নূরের অনেক খারাপ লাগে। তাই সে তার বাবার কাছ থেকে এসে তার ভাইয়ের সঙ্গে এই ব্যাপারটা খুলে বলে, যাতে তার ভাই কোনো একটা উপায় বের করতে পারে আর এইভাবে তার মার যেন মৃত্যুর কষ্ট আর সহ্য করতে না হয়। তখন নূরের ভাই আবিদ গিয়ে যে তান্ত্রিকের কাছ থেকে তার মা কালো জাদুর রিচুয়াল করেছিল সে তান্ত্রিককে খুঁজে বের করে, যাতে করে সে কোনো একটা উপায় বলে দিতে পারে, যার ফলে তার মার আর এমন মৃত্যুর কষ্ট না হয়। আবিদ তান্ত্রিককে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভেতর একটা গ্রামের পরিত্যক্ত বাড়িতে পৌঁছায়। নূরের বাবাও তান্ত্রিকের ঠিকানাটা তাদেরকে দিয়ে দিয়েছিল। তো যাই হোক, এই বাড়িতে এসে আবিদ জানতে পারে যে তান্ত্রিক নূরের মায়ের জন্য এই কালো জাদুর রিচুয়াল করেছিল সে এখন আর বেঁচে নেই। সেও কিছুদিন আগে মারা গিয়েছে, তবে এখন তার ছেলে বেঁচে আছে। আর তান্ত্রিকের রেখে যাওয়া ওই রিচুয়ালের কাজগুলো বর্তমানে তার ছেলে করছে। এ কথা জানতে পেরে আবিদ একটু আশার আলো পায়। সে মনে করে হয়তো তান্ত্রিকের ছেলেকে দিয়ে তার মাকে এই শেষ মুহূর্তে রক্ষা করা যাবে। আবিদ তার ছেলেকে বারবার করে রিকোয়েস্ট করে, আপনি আমার মায়ের উপর থেকে এই ভয়ঙ্কর অভিশাপ কাটিয়ে দিন, দয়া করে ব্ল্যাক ম্যাজিকের ক্ষমতা ধ্বংস করে দিন, তাহলে আমার মা মুক্তি পাবে আর একটু শান্তিতে মরতে পারবে। তান্ত্রিক তখন শালুর সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে জানতে পেরে সে আবিদকে জানিয়ে দেয় তার পক্ষে এই ব্ল্যাক ম্যাজিক নষ্ট করা সম্ভব না। আবিদের কথা মতো সে একবার ব্ল্যাক ম্যাজিক নষ্ট করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। এই ব্ল্যাক ম্যাজিক খুবই ভয়ঙ্কর ভাবে করা হয়েছে, তাই সে কেন কোনো তান্ত্রিক চাইলেও কোনোভাবে ব্ল্যাক ম্যাজিকটা নষ্ট করতে পারবে না। তখন আবিদ কি করবে কোনো কিছুই বুঝতে পারে না, তাই সে নূরকে কল করে এই বিষয়টা জানিয়ে দেয়। এরপর নূর যে সিদ্ধান্ত নেয় সেটা হতে চলেছিল নূরের জন্য আরো বেশি ভয়ানক। সে তার মাকে এই কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য তার পাশ থেকে একটা বালিশ উঠিয়ে নেয় আর ধীরে ধীরে গিয়ে তার মায়ের মুখে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে। তার অনেক কষ্ট হলেও সে নিজেকে পাষাণ করে এই কাজটা করতে বাধ্য হয়েছিল, কারণ সে চাইছিল এই কষ্ট থেকে তার মা যেন চিরতরে মুক্তি পায়। তবে দুর্ভাগ্যবশত এতে কোনোভাবেই তার মায়ের মুক্তির পথ সম্ভব ছিল না, বরং আরো বড় বিপদ নূরের সামনে চলে আসে। এদিকে নূর যে কাজ করেছে সেটা তার ভাই তান্ত্রিককে আবারও খুলে বলে। এ কথা শুনে তান্ত্রিক অনেক ঘাবড়ে যায় এবং বলে, তোমরা এটা অনেক বড় ভুল কাজ করেছ, কারণ তোমার মাকে কখনোই মেরে ফেলা সম্ভব না। এখন তোমাদের ওপর আরো বেশি বিপদ হতে থাকবে। তোমাদের মায়ের পাপ এখন তোমাদের ভোগ করতে হবে। এই অভিশাপ কখনো তোমাদের পরিবার থেকে উঠবে না, কারো না কারো এই অভিশাপ বহন করতেই হবে। এই শুনে আবিদ আরো বেশি ভয় পেতে থাকে। অন্যদিকে নূর পাড়া প্রতিবেশী এলাকার সবাইকে এসে বলে, আপনাদের অসংখ্য ধন্যবাদ এতদিন এত কষ্ট করে আমার মায়ের পাশে থাকার জন্য এবং তার জন্য দোয়া করার জন্য। আমার মা এখন শান্তি পেয়েছে। অর্থাৎ নূর সবাইকে জানাই তার মা মারা গিয়েছে, এখন তার আর কোনো মৃত্যু যন্ত্রণা হবে না। তখন আমরা নূরের ভেতর তার স্বভাব, কথাবার্তা সবকিছুতে একটু ভিন্নতা লক্ষ্য করতে পারি। দেখা যায় নূরের মায়ের গলায় একটা দাগ ছিল,
সে দাগটা এখন নূরের গলায় দেখা যাচ্ছে। তাছাড়া নূরের মুখে বেশ কিছু দাগ ছিল, সেগুলো এখন আর নেই। আর আগের থেকেও নূরের চেহারা অনেক সুন্দর হয়ে গিয়েছে। তার হাসি দেখে বোঝা যাচ্ছিল তার ভেতর কোনো আত্মা ভর করেছে, অর্থাৎ তান্ত্রিকের কথাই সত্য। তাছাড়া মুহূর্তের ভেতর এত সুন্দর হওয়ার জন্য নূরের ভেতর এখন আত্মার প্রভাবে হিংসা অহংকার ঢুকে গিয়েছে, অর্থাৎ নূরের মায়ের ভেতর এতক্ষণ যে আত্মাটা ছিল সেটা নূরের ভেতর চলে এসেছে এবং নূরের মৃত্যুর সময় তারও ঠিক তার মায়ের মতো পরিণতি হবে। তারও মৃত্যু হবে না, সে অনেক কষ্ট পাবে। তাছাড়া হয়তো তার মৃত্যুর সময়ও এই আত্মাটা নতুন কোনো মানুষের দেহ খুঁজবে যেখানে সে আজীবন বাসা বাঁধতে পারে। সেই মানব জীবনের পৃথিবী ছেড়ে কখনোই যাবে না। আর এইখানেই এই অসাধারণ গল্পটা শেষ হয়ে যায়। এই গল্প থেকে আমরা বুঝতে পারি শয়তান আত্মারা কখনো শেষ হয় না। 1000 বছর পরও তারা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চায়, আর তার জন্য তাদের যা কিছু করা দরকার তারা সবকিছুই করতে থাকে। তাছাড়া ব্ল্যাক ম্যাজিকের প্রভাব মানুষকে কিভাবে ধ্বংস করে দিতে পারে, কিভাবে তাকে নিঃস্ব করে দিতে পারে, তা আজকের এই মুভিটাতেই আমাদেরকে বোঝানো হয়েছে। তো আপনাদের কাছে এই ব্ল্যাক ম্যাজিকের গল্পটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।